কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি? দেশের সবখানে এখন এই একটাই প্রশ্ন। ক্ষমতা আর অন্দরমহলের গুঞ্জন আর রাজনৈতিক সমীকরণ বলছে সেই কাঙ্ক্ষিত নাম হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হুটকোরা রাষ্ট্রপতি পদে যে নতুন নামটা এন্ট্রি নিচ্ছে সেটাকে আমার আপনার সকলের প্রিয় যারা এখনো ভালো হয়ে যান সুৎখুর বলেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হতে যাচ্ছে, মামলা হবে। জামাতের সাথে সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। দর্শক, সেক্ষেত্রে প্রফেসর ইউনূসের প্রবল সম্ভাবনা আমরা দেখছি। সরকারি দল বিএনপি থেকে শুরু করে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক নেতার নাম ক্ষমতার অলিন্দে ভাসলেও বঙ্গভবনের পরবর্তী অভিভাবক হিসেবে যার নামটি আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয় প্রভাবশালীদের তালিকার সর্বাগ্রে রয়েছে তিনি আর কেউ নন, নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তখনই আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান। আল্লাহর কি কাম, প্রফেসর ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি? আসেন আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ। বিশ্লেষকরা অত্যন্ত ঠান্ডা মাথায় হিসাব করে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মতো সাংবিধানিক শীর্ষ পদে আসীন হয়, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কেবল শূন্যই নয়, বরং তা হবে অগণিত শূন্যের সমষ্টি। অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। মরা হাসিনাকে দিয়ে দিল্লি বানিয়েছে সাংবাদিক সম্মেলন। যদি সে জীবিত থাকতো তাহলে তার চেহারা কেন মানুষ দেখলো না? এই প্রশ্নটাই আমি মানুষের কাছে রাখলাম। আপা বেঁচে আছে না মরে গেছে, এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বিষয় ভাইরাল হয়েছে, আর সেই বিষয়টা হলো আগামী রাষ্ট্রপতি কে হতে চলেছে। আর এই বিষয়টা নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ার পর এমন একটি সংবাদ সামনে এসেছে, যে সংবাদটা শোনার সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। সেই বিষয়টা হলো সামনে রাষ্ট্রপতি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। হুটকোরা রাষ্ট্রপতি পদে যে নতুন নামটা এন্ট্রি নিচ্ছে সেটাকে আমার আপনার সকলের প্রিয় যারা এখনো ভালো হয়ে যান সুৎখুর বলেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হতে যাচ্ছে, মামলা হবে। যদিও দেশে এখন ডেমোক্রেসি আছে, তারপরেও ইন্টারেস্ট, এটা বিজনেস পারপোজ আসতেই পারে। যাই হোক, তো হুট করে টোটালি বাউন্ডারির বাইরে থেকে যে আবার ইন করা, তাও কোন পদে? মানে ভাবতে পারেন রাষ্ট্রপতি পদে। তবে আমি যখন ওনার কথা বলছি তখনও বিষয়টা শতভাগ নিশ্চিত নয়, তবে আলোচনায় উঠে চলে এসেছেন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম, ডক্টর মঈন খান এবং খন্দকার মোশাররফ হোসেন, এই তিনজনের মধ্যে আমি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম তিনি সবচেয়ে বেশি যোগ্য। যদি এখনো আমি বলি রাষ্ট্রপতি পদে কে বেশি যোগ্য, ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত একটা ফিলিংস, যে হি ইজ বেটার দ্যান ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস তিনি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল স্টেজে হয়তো সফলতা পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি খুব বেশি সফলতা পাননি। তিনি তার জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছেন, রাষ্ট্রপতি হয়ে গেলে তার এত কথা বলতে পারবো না, আগেই বললেন আর কি। যাই হোক, এখন কেন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আউট হইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা আলোচনায় আসছে? একটা জিনিস খেয়াল রাখেন, আপনি হয়তো আলোচনায় নয়তো সমালোচনায়, কোনোটাই কিন্তু থাকতে হবে। আলোচনায়ও নাই, সমালোচনায়ও নাই, আপনি কিন্তু আসলে মাঠের মধ্যেই নাই। দর্শক, আগামী 24 অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখন এই আভ্যন্তরীণ যেই সমীকরণ আমরা দেখছিলাম, সেই সমীকরণ ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি পদে আসতে পারে এমন আলোচনা এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সহ বেশ কিছু ব্যক্তিদের মতামত সামনে আসছে। বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, এখন অনেকে বলতেছেন যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন জামাতের খুব বেশি ঘনিষ্ঠতা ছিল, একটা পর্যায়ে আমরা ভাইবেই নিয়েছিলাম যে এই সরকারটারে জামাতই চালায়, তাই না? ডক্টর ইউনূস জামাতের কথায় ওঠেন বসেন, এরকম কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছিল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ইশারা ইঙ্গিতে বলা হতো। কিন্তু যখন লন্ডনে গেলেন ডক্টর ইউনূস, সেখানে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পরই সবকিছু আসলে আস্তে আস্তে বদলাতে থাকে। আমরা দেখছি যে ডক্টর ইউনূসের তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি যে কোণঠাস অবস্থান ছিল, সেখান থেকে কিছুটা হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তো এখন যখন ওনার নাম আলোচনায়, তো কেউ কেউ আবার দেখলাম কমেন্টে লিখতেছে কি যে এটা লন্ডন বৈঠকেই সিদ্ধান্ত হয়ে গেছিল যে জনাব তারেক রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হবেন আপনার রাষ্ট্রপতি। কেন এরকম? এটা নিয়ে অনেক বিশ্লেষকদের মন্তব্য এরকম যে
যদি তখন ডক্টর ইউনূসের সাথে এরকম সেটেলমেন্ট না হইতো তাহলে দেশে নির্বাচনই হইতো না। ডক্টর ইউনূস ওই যে এরকম মানে 5 বছর স্যার আপনাকে চাই একটা ঈদের নামাজ পড়ার পর এরকম হাত দিয়ে উনিও খুশি হয়েছিল, অনেকে বলতেছিল যে জনগণ তো আমাদেরকে চায়। এটা থেকে বিএনপি ভয় পাইছে যে আরে এত বছর পরে এমনি যে আসলো এখন আবার এত কাহিনী, এই ডক্টর ইউনূস তো আসলে জায়গা ছাড়বে না মনে হচ্ছে। তো এইরকম একটা আলোচনা মানুষের মুখে মুখে আছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আপনার বিএনপি যে নীতি নির্ধারণী পর্যায়ে এবং দলের ভেতর যখন অভিজ্ঞ অনেক লোক আছে সেখানে ডক্টর ইউনূসের নাম আলোচনায় আসার একটাই কারণ হতে পারে যে আমাদের যিনি প্রধান বিএনপির এই মুহূর্তে সিপাহ সালার বলতে পারি গেল 17 বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি পদে আপনার খুব বেশি উৎসুক না। গেল 24 ঘন্টা বা 48 ঘন্টায় বেশ কয়েকটা গণমাধ্যমে যেটা দেখলাম সেখান থেকে মনে হলো যে তিনি হয়তো বা এটাতে যাবেন না। এখন কেন যাবেন না সেটা তিনি ভালো জানেন, আবার যাইতেও পারেন, থাকে না যে না আমি নিব না, আরে ভাই নেন আরেক চামচ, এরকম হইতে পারে। আবার ডক্টর ইউনূসের সাথে অনেকে যারা এরকম মন্তব্য করছেন, এখন ভাই রাজনীতি হচ্ছে রাজনীতি, পিছনে কি ঘটে এটা আমাদের বোঝার সুযোগ নেই। তবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতি হলে কি বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু হবে? যেহেতু এর আগেও তিনি ক্ষমতায় ছিলেন, তেমন কল্যাণকর রাষ্ট্রের জন্য না হলেও তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে তার ব্যক্তিগতভাবে অনেক কিছুতে কল্যাণ হয়েছে। আমার মনে হয় যে উনি আসলে রাষ্ট্রপতি হইলেও তিনি অনেক ধরনের ফেসিলিটিস নেবেন যেটা অতীতে কখনো কোনো রাষ্ট্রপতি নেয় নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে ওনার কাজগুলোতে পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু ব্যক্তিগত যে সুবিধার একটা ভান্ডার তিনি তৈরি করছিলেন এটা এই দেশের ইতিহাসে নজিরবিহীন। সো সেই জায়গায় তিনি যেভাবে ব্যক্তিগত আত্মকেন্দ্রিক একটা সার্কেল করে চলেন এটা রাষ্ট্রপতি পদে কখনোই মানানসই হবে না। আর সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান অথবা খন্দকার মোশাররফ সাহেব তারা ইজ মোর ক্যাপাবল এবং মোর ট্রাস্টি। আর দেখা যাক কি হয়, যদি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বা ওনার পেজ থেকে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। হাসিনা আমলে আমি একটা ভিডিও করছিলাম, প্রফেসর ইউনূস কি হাসিনারে হটাইতেছেন, তখন প্রফেসর ইউনূসে ইচ্ছা মতো বাম্বু দিতেছিল হাসিনা সরকার, মামলায় জর্জরিত করে ফেলেছিল। 8 তলা বিল্ডিং এ ওনারা হাঁটায় উঠাইছিল। আমারই তো 8 তলা বিল্ডিং এ হাঁটায় উঠাইলে খবর আছিল, আর উনার মতো বয়স্ক একজনের মুরব্বী মানুষের যদি 8 তলায় হাঁটায় উঠায় তাহলে কেমন শাস্তি দেওয়া হয় চিন্তা করেন। তখনই আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান, আল্লাহর কি কাম, তার 1 বছরের মধ্যে উনি প্রধান উপদেষ্টা হইলেন। আমি আবার মনে করতেছি প্রফেসর ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হইতেছে, এটা প্রশ্ন, প্রস্তাব না। আসেন আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ, আসলে হইতেছেন কিনা। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হলে খারাপ হয় না আমার বিবেচনায়। রাষ্ট্রপতি এই পদটা আমাদের দেশের জন্য আসলে কি এটা বোঝার আগে আমরা পার্লামেন্টারি সিস্টেম যেখানে পয়দা হয়েছিল সে ইংল্যান্ডে যাই, তাছাড়া বুঝতে পারবো না। ইংল্যান্ডে পার্লামেন্ট আছে, তার উপরে কে? রাষ্ট্রপতি না রাজা। ওই চেয়ারটায় আমরা ক্ষমতার চেয়ার ভাবে ভুল করি। ব্রিটিশ রাজা তো শাসন করে না, উনি বিল পাস করেন না, বাজেট বানান না, যুদ্ধ ঘোষণা করেন না। তাইলে উনি আছেন কেন? উনি আছেন কারণ রাষ্ট্রের একটা মুখ লাগে, নৈতিক মুখ লাগে, যে মুখটা কোনো দলের না। প্রধানমন্ত্রী তো সবাই ভোট দেয় না, অর্ধেক দেশের লোক তো ভোট দেয় না, এটি নর্মাল, এটাই তার কাম। কিন্তু রাজা কারো শত্রু না, রাজা কারো বিরোধী না। যেই লোকটা লেবারে ভোট দিছে, যেই লোকটা টরিতে ভোট দিছে, দুইজনেরই একই রাজা। তো চেয়ারটা ক্ষমতার না, চেয়ারটা একটা ইউনিফাইং ঐক্যের চেয়ার। বাংলাদেশে আমরা এই জায়গাটা কোনোদিন ধরতে পারি নাই। 19 শতকে ওয়াল্টার বেজট এই নামে এক ব্রিটিশ লোক ইংলিশ কনস্টিটিউশন নিয়ে লিখে গেছেন। উনি কইছিলেন ব্রিটিশ সিস্টেমের 2টা পার্ট, একটা ডিগনিফাইড পার্ট, মর্যাদার পার্ট, ওইটা রাজা, আর একটা এফিসিয়েন্ট পার্ট, কামের পার্ট, ওইটা ক্যাবিনেট, প্রধানমন্ত্রী। জনগণ ভালোবাসে প্রথমটারে, মর্যাদার, আর শাসিত হয় দ্বিতীয়টারে দিয়া। রাজার অধিকার 3টা মাত্র, পরামর্শ পাওয়ার অধিকার, উৎসাহ দেওয়ার অধিকার, আর হুঁশিয়ার করার অধিকার, ব্যাস এই 3টা। এখন দেখেন বাংলাদেশে কি ঘটছে, আমরা 2টা পার্ট এক লোকের গায়ে চাপায় দিচ্ছি। প্রধানমন্ত্রী একই লগে কামের পার্ট আর মর্যাদার পার্ট। রাষ্ট্রপতিরে উনি বানায় না, আসলে প্রধানমন্ত্রী বানায়, মানে উনি সরকার, উনি আবার জাতি। এটা ফল কি হয়? ফল হইল প্রাইম মিনিস্টারের সমালোচনা মানে দেশের সমালোচনা, দলের সমালোচনা মানে মুক্তিযুদ্ধের সমালোচনা, নেতার সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহ। এটা কোনো লোকের বদমাইশি না, এটা সিস্টেমের গোড়ার গলদ। খালি চেয়ারটা যেই লোক খায় ফেলাইছে ওই লোকটা এখন একই লগে প্রধানমন্ত্রী আর রাজা। আর আমাদের রাষ্ট্রপতি কার চাকরি করে? কেউ কইবেন আমাদের রাষ্ট্রপতি আছেন, কিন্তু তারে বানায় কে? তারে বানায় সংসদ, মানে সংসদের মেজরিটি মানে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি হইলেন ওই লোক যারা প্রধানমন্ত্রী নিজের হাতে বাছাই করছে এবং যাকে দরকার হইলে বিদায় করতে পারেন। বদরুদ্দোজা চৌধুরীরা বিদায় করছিল না। এই লোক জাতির ঐক্যের প্রতীক কেমনে হয়? ওই তো নিজে একটা দলীয় নিয়োগ। পার্লামেন্টারি সিস্টেমে রাজার কাজ আমরা রাষ্ট্রপতি দিয়ে করতে চাইছি, এটা হয় না। দলীয় নিয়োগে রাষ্ট্রপতি কখনো রাজার সেই রোল প্লে করতে পারে না। পার্লামেন্টারি সিস্টেমে সেজন্যই রাজা যদি না থাকে তাহলে রাজার একটা গায়ে বেশি আর খালি থেকে যায়। আমেরিকানরা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির এই গ্যাঞ্জামটা বুঝেছিল, তাই ব্রিটিশ কলোনি থেকে রিপাবলিক হইলেও তারা পার্লামেন্টারি সিস্টেম নেয় নাই, প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিছে। জর্জ ওয়াশিংটনের নাকি রাজা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সত্য মিথ্যা জানি না, উনি নাকি রাজি হন নাই। বেকুব একটা সর্দির বডিগার্ড এলে লাভ দিয়ে রাজি হয়ে যাইতো। একটা রাষ্ট্রে একটা ইউনিফাইং ক্যারেক্টার লাগে। সর্দির বডিগার্ড 1971 আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিল, আমরা তারে যাতেই যা কিছু বলি না কেন, কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার।
ওই সময় ওনার যে অথরিটি ছিল এটা কোনো পদ না, উনি আছিলেন ওই মুখ যে মুখে 7.5 কোটি মানুষ নিজেদের রাষ্ট্রটারে দেখতে পেয়েছিল। কি বেকুবের একটা বেকুব, উনি সেটা হইতে চান নাই, রাষ্ট্রের ঐক্যের প্রতীক হইতে চান নাই, জনতার আকাঙ্ক্ষার মুখ হইতে চান না, উনি প্রাইম মিনিস্টার হইতে চাইছেন। আমি তাদের কইছিলেন আমি কলে প্রাইম মিনিস্টার হম, কিন্তু এই ইউনিফাইং ক্যারেক্টার আসলে চিরস্থায়ী হয় না, ওইটা একটা ধার করা জিনিস, মালিকানা না। যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভাবতে শুরু করে ওই দিন থেকে ক্ষয় শুরু হয়ে যায়। হ্যাঁ, মুজিবের অনুসারে স্লোগান তুলেছিল আইনের শাসন না নেতার শাসন চাই, মুজিবের শাসন চাই। এখানে 3টা ভয়াবহ জিনিস ঘটে এবং 3টাই সিস্টেমিক, একটা অ্যাক্সিডেন্ট না। কি কি? 1 নম্বর হচ্ছে নৈতিক দায় শেষ হয়ে যায়, কারণ ডক্ট্রিনই কয় রাজা ভুল করতে পারে না, তাই না? ইংলিশ আইনে একটা সার্বভৌম দায় মুক্তি আছে কিন্তু, যেটা বাংলাদেশের রাষ্ট্রপতিও পায়, ওইটার গোড়া কিন্তু এইখানে। তাই এখানে বাংলাদেশে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, রাষ্ট্রপতির গায়ে লাগানো থাকে, কিন্তু ওইখানে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, মানুষটার গায়ে না। আমরা ওইটা মানুষটার গায়ে লাগাই দিলাম, রাষ্ট্রপতির গায়ে লাগাই দিলাম। সেজন্য চুপ কয় না যে আমার নামে মামলা হবে, কি সর্বনাশ, 51 ধারা পড়া দেখেন। হ্যাঁ, এর ফলে বাকশাল হয়, রক্ষী বাহিনী হয়, চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়, কিন্তু এসব নিয়ে কোনো জবাব দিতে হয় না, কারণ জবাব দেওয়ার মানে হইলো উনি তো ভুল করতে পারেন না। আর ওইটা স্বীকার করলে এই ঐক্যটাই তো ভেঙে পড়ে, ভিন্ন মত রাষ্ট্রদ্রোহ হয়ে যায়। ভিন্ন মত মানে ঐক্যের শত্রু, তার মানে দেশের শত্রু। একবার রাজনীতিতে আপনি বন্ধু শত্রু খেলা বানায় ফেলাইলে বিরোধী দল আর বিরোধী দল থাকে না, তারা দুশ্মন হয়ে যায়। এই দুশ্মনরা আপনি ভোটে হারান না, দুশ্মনরা আপনি নাই করে দেন। এই জন্য দেখেন না এনসিপির উপরে চড়া হইতেছে বিএনপি, এই কারণে সে তো দুশ্মন মনে করে, হ্যাঁ দুশ্মনকে তো নাই করে দিতে হবে। আর কি, আর একটা হয় উত্তরাধিকারের একটা সংকট জন্ম নেয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ ঐক্যটা যদি ব্যক্তির ভিতরে থাকে তাহলে ব্যক্তির লগে তো ওইটা মরে যাওয়ার কথা, তাই না? মরে যায়। ক্যারিশমা জিনিসটা উত্তরাধিকারে যায় না, ওইটা রক্তে প্রবাহিত হয় না, ওইটা পদবিতে বইয়া যায় না। তার মানে ক্যারিশমেটিক নেতার মরণের পরে সবসময় একটা শূন্যতা তৈরি হয়, ও শূন্যতা ভরতে হয় রক্তের দাবি নয়তো বন্দুকের দাবি। হ্যাঁ বুঝিস, সেই জন্যই বাংলাদেশে এই ডাইনাস্টি পলিটিক্স চলে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মুজিব, তারপরে হাসিনা, তারপরে পুতুল। ইউনিফাইং ক্যারেক্টার এই জায়গায় পৌঁছাইলে ওইটা জাতিরে বাঁচায় না, ওইটা জাতিরে স্থবির করে ফেলে। ঐক্য তখন একটা জীবন্ত জিনিস থাকে না, এটা মূর্তি হয়ে যায়, এই যে মুজিবের মূর্তির মতো, আর ওই মূর্তি আর নড়ে না। তাইলে আদর্শ কিং এর ফাংশন, রাজার ফাংশনটা আসলে কি? খুব সোজা। সত্যিকারের ইউনিফাইং মানুষটা 3টা কাজ করে। উনি নিজের প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন, কিন্তু সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের হাতে ছাইড়া দেন। উনি নিজের ক্ষমতারে ট্রানজিশনাল মনে করেন, পার্মানেন্ট মনে করেন না। মানে উনি জানেন ওটা তার না, ওটা তার হাতে গচ্ছিত, উনি আমানত রাখছেন। উনি রাজার মতো কাজ করেন কিন্তু রাজতন্ত্র বানান না। আর উনি জানেন যে আমার কাজ ঐক্য তৈরি করা, আমার অমর করা না। আর যেদিন রাজা নিজেকে ঐক্যের উৎস না ভাইবা, ঐক্যের মালিক ভাবা শুরু করে, ঠিক ওই দিন থেকে ওই রাষ্ট্র এবং ওই জাতির ক্ষয় শুরু হয়, আর ওই ইউনিফাইং ক্যারেক্টারেরও ক্ষয় শুরু হয়। মুজিবের ভাই শেষ হয়ে গেছে, ক্ষয়ে গেছে। আমরা একজনকে ইউনিফাইং ক্যারেক্টার বানাইতে পারতাম, কে সে? খালেদা জিয়া। উনার কাছে এই সুযোগটা ছিল যেটা মুজিবের ছিল, এবং মুজিব হারাইছেন। খালেদা জিয়া কথা কম কইতেন, ওইটা একটা সম্পদ, কারণ যিনি কম কথা কন তারা বেশি মানুষ নিজের মতো করে কল্পনা করতে পারে। উনি এরশাদের আমলে 7 বার অ্যারেস্ট হয়েছিলেন, ভোটে যান নাই, ভোটটা ভুয়া ছিল। ওই অনর ভাবটাই তারা একটা কিং ফাংশনের কাছাকাছি নিয়ে গেছিল। হাসিনা বিরোধী লড়াইয়ে আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে। উনি কোনো কাজে ছিলেন না, উনি কোনো নির্দেশ দিতেন না, উনি কোনো কিছু ঘোষণা করতেন না, উনি কোনো রাজনৈতিক কর্মসূচি দিতেন না, উনি কথাই বলতেন না। উনি অন্তরীণ ছিলেন, কিন্তু আমাদের প্রেরণা ছিলেন। সেই জন্যই 2024-এর 5ই অগস্টে আমরা বন্দিশালা ভাঙ্গা সেই মুখ, সেই দৃষ্টি, সেই কায়াকে আমরা মুক্ত আকাশের নিচে আনছিলাম। কিন্তু দুর্ভাগ্য, সে আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আমরা ওনাকে সমগ্র বাংলার জন্য মাথার ছাতা করতে চাইছিলাম, পারি নাই। আর আগেই খোদা তাআলা ওনারে নিয়ে গেছেন। যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল, সে মাতৃমুখ আমরা হারাই ফেলছি। আজ তিনি দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে, নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে। বাইসা থাকলে কি হইতো জানি না, বাইসা থাকলে আজকে ওনার দলের এই ফিতনা, এই জুলুম, এই দেখে নিজেই হয়তো ঘৃণায় মুখ ফেরাই নিতেন। যাই হোক, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তাকে এই নোংরামি দেখতে হয় না। মহান সৃষ্টিকর্তা তাকে তার রহমতের ছায়, শহীদের মর্যাদায় নিকটবর্তী আসনে অধিষ্ঠিত করেন। কিন্তু এই খালেদা জিয়ার জায়গা তো পুরোপুরি নেওয়া যাবে না। কিন্তু কিছুটা হইলেও এই শূন্যতা পূরণের মতো একজনই আছেন, যিনি দলের না। ইনি হচ্ছেন প্রফেসর ইউনূস। বিএনপির অনেকে মির্জা ফখরুলের কথা কইতেছে প্রেসিডেন্ট হিসেবে। আমি একটা ভোট করেছিলাম ফেসবুকে, এডিটর সাহেব একটু দেখান ভোটটা। প্রেসিডেন্ট হিসাবে মেজর হাফিজ পাইছেন 75,000-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছেন 9,500 মতো ভোট। মানে বুঝিছেন তো মির্জা ফখরুল কত অজনপ্রিয় নেতা। এখন এটা কইতে পারেন যে আপনার পাঠক দর্শকেরা দিচ্ছে, বাট আমার পাঠক দর্শকদের কাছে তো জনপ্রিয় হইতে হবে, তাই না? আমার পাঠক দর্শকের কাছে তো মির্জা হাফিজ জনপ্রিয় হয়েছে, তাই না? আমার মতে রাষ্ট্রপতির পদ নিয়ে আমরা চূড়ান্ত ভাবে রাজার মতো একটা ইউনিফাইং ক্যারেক্টার পাবো না বাংলাদেশে। ইউনূস হইলেও না। খালেদা জিয়ার শাসন 20 বছর আগে শেষ হয়েছিল, তার শাসনের স্থিতি ধূসর। কিন্তু প্রফেসর ইউনূস মাত্র কয়েক মাস আগে শাসন করছে। ইউনূস এখন ডিগনিফাইড পার্ট না, ওই যে মর্যাদার পার্ট না, এফিশিয়েন্ট পার্ট, কাজের পার্ট। মানে বেজর যেটা যুক্তি দিছিলেন যে লোক শাসন করছে, বাজেট দিছে, পুলিশ চালাইছে, সিদ্ধান্ত নিছে, সে অনিবার্যভাবে অর্ধেক দেশের শত্রু হয়ে গেছে। এটা তারেক রহমানকে হইতে হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত
সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।